9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এট 9। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। 4 দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রশাসনিক বৈঠকে আজ জলপাইগুড়ির মেডিকেল কলেজের শিলান্যাস করলেন তিনি। পাশাপাশি শুভেচ্ছা জানালেন সকলকে। ঠিক কি বলেছেন তিনি শুনবো। মিতালি রায়, খগেশ্বর রায়, এরা সবাই আছে, বুলুচিকি থেকে শুরু করে সহ সমস্ত সাধারণ মানুষ আছে। সবাইকে আমরা অভিনন্দন জানাই। জলপাইগুড়ির মানুষকে অনেক দিন একটা দাবি ছিল মেডিকেল কলেজ করার, সেই মেডিকেল কলেজেরটা আজকে উদ্ঘাটন হচ্ছে এখান থেকে। উত্তরপ্রদেশের দলিত তরুণী ধর্ষণ ও খুনের ঘটনায় বিক্ষোভ। নদিয়ার কৃষ্ণনগরের বেলডাঙ্গার মোড়ে বিক্ষোভ দেখান সেখানকার মানুষজন এবং বিক্ষোভে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। বুধবার ডিএসও ডিআইও এর পক্ষ থেকে এক প্রতিবাদ দিবস পালন করা হয়। খুনি এবং ধর্ষকদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। গত 15 দিন আগে উত্তরপ্রদেশের আশ্রাতে কন্যা দিয়ে গলায় ফাঁস দিয়ে টানতে টানতে ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমরা ছাত্র সংগঠন ডিএসও, যুব সংগঠন ডিআইও এবং মহিলা সংগঠন এমএসএস এর পক্ষ থেকে খুনি এবং ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং যে পুলিশ প্রশাসনের গাফিলতিতে এত বড় নৃশংস বর্বরচিত ঘটনা ঘটতে পারল, সেই পুলিশ প্রশাসনকে শাস্তি দিতে হবে। বিজেপি নেতা রাহুল সিনহাকে ঘিরে উত্তেজনা। কলকাতা থেকে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় তার অনুগামীরা। তার কারণ দল তাকে কোনো রকম মর্যাদা দেয়নি। সেই কারণে তার অনুগামীদের দাবি দিল্লিতে যাওয়ার কোনো দরকার নেই। অনুগামীরা সবাই তার সঙ্গে আছে। শেষমেশ রাহুল সিনহা প্রত্যেককে বোঝায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ডেকেছেন। বুধবার দলীয় কর্মসূচিতে আসানসোলে এলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেখানে একটি প্রশাসনিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বক্তব্য রাখেন তিনি। বাবরি মসজিদের রায় নিয়ে তিনি বলেন, আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি কৃষি বিল নিয়ে তিনি বলেন, এতে কৃষকরাও উপকৃত হবেন। বাংলার যুব সমস্ত কিছু এখান থেকে চাকরি করতে যাচ্ছে, রিক্সা টানতে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে মহারাষ্ট্র, গুজরাটে, রাজস্থানে, বিজেপি শাসিত রাজ্যে। পশ্চিমবঙ্গে বিজেপিকে আনবো, তারপরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে চাকরি করতে হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি আসবে, পশ্চিমবঙ্গে কাজ হবে, চাকরি হবে। একদম আমি আপনার সঙ্গে একমত। পশ্চিমবঙ্গের যুব সমাজ অনেক কিছু। 750 কোটি টাকা ব্যয়ে সোলার পার্ক গড়ে তুলতে শিলান্যাস করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রক্রিয়া শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলায়। দাদনপাত্রবার, রানিয়া ও দক্ষিণ পুরুষোত্তমপুর এই 3টি মৌজার প্রায় 550 একর জমির ওপর তৈরি হবে 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প। রাজ্য বিদ্যুৎ দফতরের তরফে 750 কোটি টাকা ব্যয়ে সোলার পার্ক গড়ে তুলতে বুধবার শিলান্যাস করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 900 একর জায়গার ওপর 400 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে বর্তমানে 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে। মন্ত্রী বলেন, এটি একটি ড্রিম প্রজেক্ট। এই প্রজেক্টের উদ্বোধন কিন্তু অনেক আগে হয়েছে, 3 শতক আগে হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই করেছেন। আমরা পশ্চিমবাংলার যত মন্ত্রী আছি সমস্ত প্রজেক্টের প্রথম উদ্বোধন উনি করেন, তারপর আমরা এসে পাথর লাগানো, হাত লাগানো ইত্যাদি কাজগুলো করি। এটা তো ওনার পক্ষে সম্ভব নয়। উনি উদ্বোধন করেছেন ওই সুইচ টিপে। এটা হচ্ছে আপনার টোটাল কস্ট হচ্ছে, এর উৎপাদন টোটাল আপাতত টার্গেট আমাদের 200 মেগাওয়াট, এখন 125, এরপরে 75। কিন্তু আমাদের ইচ্ছে আছে যদি সমস্ত আশেপাশের জমি পেয়ে যাই, এটাকে আমরা 400 মেগাওয়াট অব্দি নিয়ে যেতে পারবো।
পূর্ব ভারতের সবথেকে বড় সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে এটি। প্রজেক্ট এলাকাটি বেঙ্গল সল্ট কোম্পানির অন্তর্ভুক্ত ছিল। বেঙ্গল সল্টের কর্মচারীদের দাবি সমস্ত বকেয়া মিটিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্প হোক। প্রায় 300 জন শ্রমিক কাজ করতেন ওই কোম্পানিতে। কর্মচারীদের বেতন, বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সব মিলিয়ে কোটিরও বেশি টাকা বকেয়া রয়েছে। সেই টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শ্রমিক কর্মচারীদের শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করতে হবে। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। কৃষি বিল নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত, তারই ফল আজকে চন্দ্রকোনা রোডের 2টি রাজনৈতিক কর্মসূচি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে একদিকে যখন কৃষি বিলের সমর্থনে বিজেপি মিছিল করছে, তখন অন্যদিকে একই জায়গায় কৃষি বিলের বিপক্ষে মিছিল করছে সিপিআইএম কর্মী সমর্থকরা।
বেলুরে একটি বাড়ি থেকে উদ্ধার পচা গলা দাদা এবং বোনের মৃতদেহ এবং তাদের মৃতদেহ আগলে বসেছিল তাদের ছোট বোন। রীতিমতো এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে এবং তারপর থেকেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলুরের লালাবাবু সায়ার রোডে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার নিজেদের দোতলা বাড়িতে দুই বোনকে নিয়ে থাকতেন রেলের অবসরপ্রাপ্ত কর্মী মনোরঞ্জন সেন। পাড়াতে সেভাবে মেলামেশা করতেন না। আজ ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। দরজা ভেঙে পুলিশকে দেখে দাদা মনোরঞ্জন ও দিদি প্রতিমার পচা গলা দেহের পাশে বসে রয়েছে ছোট বোন অনিতা। কিভাবে এই মৃত্যু ঘটলো, কেনই বা মৃত্যুর পর প্রতিবেশী কিংবা আত্মীয়দের খবর দিল না অনিতা, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলুর থানার পুলিশ। আজকে সকাল থেকে মোটামুটি ওই 10:30 11টা থেকে আমরা একটা প্রচুর দুর্গন্ধ পাই। সেই দুর্গন্ধের জন্য আমরা এখানে এসে আগে খুঁজি যে কোনো জন্তু জানোয়ার বা বিড়াল কুকুর মরে পচে আছে কিনা, কিন্তু দেখলাম কেউ নেই। ঘর থেকে দুর্গন্ধটা আসছে। তারপর আমরা বেলুর থানায় খবর দিই। বেলুর থানার পুলিশ আসে, পুলিশের সহায়তায় তালা ভাঙা হয়। তালা ভেঙে যখন আমরা উপরে উঠি তখন দেখি যে দুটো বডি পড়ে আছে, আর একজন জীবিত, একজন মহিলা, উনি খাটে শুয়ে আছে। একটা বডিতে পুরো রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়ে আছে, সেটা ফুলে গেছে পুরো শরীরটা। আর একটা বডি, যে একটা মেয়ে ছেলের বডি, তার পুরো ধরে পোকা হয়ে গেছে। ঠিক আছে, সামনে কিছু খাবারের কৌটো ফৌটো রাখা, যেগুলো খালি পুরো। এই দেখে তারপর আমরা নিচে নেমে যাই। আমাদের প্রচণ্ড পরিমাণে গন্ধ চলে গা গোলায়। তারপরে পুলিশ এখন তাদের কাজ করছে। আমার এক মাসি আর মামা। আপনার মামা উনি? হ্যাঁ। কি দেখলেন ওপরে? মৃত অবস্থায় পড়ে আছেন। আর কি দেখবো, দেখা যায় না জিনিস চোখে। দুজন মৃত পড়ে আছে। হ্যাঁ। আর যিনি বসে আছেন উনি কে হয়? আমার মাসি। মাসি। আপনারা এর আগে খবর পেলেন না? খবর কি করে পাবো দাদা? এটা যে দরজা বন্ধ করে বাড়ির মধ্যে এরকম ভাবে পড়ে আছে, কি করে বুঝবো দাদা? কতদিন ধরে যোগাযোগ নেই? যোগাযোগ 7 দিন 5-7 আগে মামা একবার পড়ে গিয়েছিল, তখন আমি এসেছিলাম। তাদেরকে তুলে দিয়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে আমি চলে গেছি। তারপরে এরা কি করেছে ভেতরে। নদিয়া জেলার মৃৎশিল্পীদের বিক্ষোভ। বিভিন্ন দাবি নিয়ে নদিয়ার ফুলিয়া বাসস্ট্যান্ডে বিক্ষোভে সামিল হন তারা। তাদের দাবি যে মৃৎশিল্পীদের পরিচয়পত্র করে দিতে হবে, তারা যেন সরকারি সুযোগ সুবিধা পায় তার সমস্ত রকম ব্যবস্থা করে দিতে হবে। তাদের অভিযোগ, যারা হ্যান্ডলুমের কাজ করে তাদের পরিচয়পত্র দেওয়া হয়েছে, পরিচয়পত্রের মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। আজ মৎস্যজীবীদেরও সরকার স্বীকৃতি দিয়েছেন। মৎস্যজীবীরা আজ সরকারের দ্বারা উপকৃত। আজ পশ্চিমবাংলায় যেসব কৃষকেরা আছেন তাদের কৃষক বন্ধু ভাতা সহ বিভিন্ন সরকারি অনুদানের মধ্য দিয়ে কৃষকদের পরিষেবা দেওয়া হচ্ছে, কিন্তু মৃৎশিল্পীদের জন্য কোনো রকম সুবিধা নেই। মুখ্যমন্ত্রী এই বিষয়ে ভাবলে খুশি হবে সকলে। কলকাতার প্রথম থিম পুজোকে ফুটিয়ে তুলবে জগৎ মুখার্জি পার্ক। তবে এবারে তাদের থিমের নাম ফিরে দেখা। যে থিম পুজোয় বাঙালি আজ মজে রয়েছে বছর বছর ধরে, উপচে পড়া ভিড়, এত আড়ম্বর যেটিকে ঘিরে, তার সূচনা হয়েছিল এই উত্তর কলকাতাতেই। জগৎ মুখার্জি পার্কে প্রথম থিম পুজো করে তাক লাগিয়ে দিয়েছিলেন শিল্পী অশোক গুপ্ত। ডিজিটালের যুগে দাঁড়িয়ে পুরনো কলকাতার সেই পুরনো ছবি থিমে ফুটিয়ে তুলতে চলেছে জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্কের এবারে থিম পুজো কিন্তু একটু হলেও চমকপ্রদ, কারণ তারা শহরের বুকে ফিরিয়ে নিয়ে আসছে পুরনো তিলোত্তমা বা পুরনো কলকাতাকে। কিরকম ভাবে, কি আমাদের থিম, জানবো আমরা পুজো কমিটির সদস্য সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে। প্রথমেই বলে রাখি, এবারে জগৎ মুখার্জি পার্ক একটু ভিন্নতর চিন্তাভাবনা নিয়ে উপস্থিত হয়েছে সাধারণ মানুষের কাছে। একটু আমি প্রথমে ইতিহাসের দিকে ফিরে যাই। হয়তো এই বর্তমান প্রজন্ম জানেন না, বা তাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই বলছি। মানে জগৎ মুখার্জি পার্কে কিন্তু প্রথম থিম পুজো শুরু হয় 1960 সালে। শুরু করেছিলেন শ্রদ্ধেয় শিল্পী শ্রী অশোক গুপ্ত। তখনকার দিনে যে সাবেকি পুজো হতো, সেই ধারাটাকে উনি সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে একদম নতুন রকমের দুর্গা ঠাকুরকে উনি এখানে প্রতিষ্ঠা করেন, যার মধ্যে মানে অনেক রকম তৎকালীন সমাজ জীবনের যে প্রতিচ্ছবি সেটা কিন্তু ফুটে ওঠে। ধারাটাকে বজায় রাখার
আমরা সেটাকেই চিন্তা ভাবনা করেছি যে এবার যদি ওনাকে একটু অতীতে ফিরে দিয়ে গিয়ে ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানানো যায় আমাদের একটু নতুনভাবে চিন্তাভাবনা করে। এবার যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে পুরোনো দিনের যে শিল্পী স্টুডিও সেটাকে আমরা তুলে ধরছি। 1960 সালে কলকাতার যদি কোনো শিল্পী স্টুডিওতে আপনারা দেখতে যেতে পারেন সেটা কিন্তু একদম হুবহু এখানে ফুটিয়ে উঠবে। গভর্নমেন্ট থেকে যত সামাজিক বিধি বলা হয়েছে আমরা সম্পূর্ণ সেটাকে মেনটেন করব। প্রত্যেক দর্শনার্থীকে আমরা হাতে স্যানিটাইজার প্যাকেট তুলে দেবো। যারা যদি কেউ মাস্ক পরে না আসতে পারেন বা ভুলে যান বা কোনো কারণে মাস্ক হারিয়ে যায়, যারা মাস্ক পরে আসবে না তাদের হাতে আমরা মাস্ক তুলে দেবো। এই নতুন সবকিছুর মধ্যেও আমরা যেটা জগৎ মুখার্জি পার্কে ফিরে পাবো সেটা হচ্ছে পুরনো কলকাতা, পুরনো কলকাতার পুজো এবং পুরনো কলকাতার প্রথম যে থিম পুজো হয়েছিল তার কিছুটা ছোঁয়াও কিন্তু এবছর জগৎ মুখার্জি পার্ক ফুটে তুলবে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। এবার থেকে মিষ্টিতেও লেখা থাকবে বেস্ট বিফোর ডেথ এবং 1 অক্টোবর থেকেই চালু হচ্ছে এই নিয়ম। কি মিষ্টি দেখে ইচ্ছে করছে, খেতে ইচ্ছে করছে, করবেই না বা কেন? মিষ্টি দেখলে তো জিভে জল আসবেই সবার। কিন্তু এই মিষ্টি যদি 2-3 দিন করে বাসি হয় বা মিষ্টি যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তখন তো মিষ্টি খাওয়ার মজাটাই পুরো শেষ হয়ে যায়। ওষুধপত্র, দুধের প্যাকেট বা অন্যান্য প্যাকেটজাত পণ্য কেনার সময় তার এক্সপায়ারি ডেট বা বেস্ট বিফোর ডেট দেখে যেমন আমরা পণ্য কিনে থাকি, 1 তারিখ থেকে সেই নিয়ম কার্যকর হতে চলেছে দোকান থেকে পছন্দের মিষ্টি কেনার ক্ষেত্রেও। কারণ ফুড স্ট্যান্ডার্ড সেফটি অথরিটি অফ ইন্ডিয়ার নয়া নির্দেশ অনুযায়ী মিষ্টি বিক্রির ক্ষেত্রেও এবার তার এক্সপায়ারি ডেট বা বেস্ট বিফোর ডেট উল্লেখ করতে হবে বিক্রেতাদের। ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন ফুড সেফটি কমিশনার। ফুড সেফটি কমিশনারের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে প্যাকেটজাত নয় এমন মিষ্টির ক্ষেত্রে তার ট্রেতেই লিখে রাখতে হবে সেটির বেস্ট বিফোর তারিখ, আর প্যাকেটজাত মিষ্টির ক্ষেত্রে লিখতে হবে সেটির এক্সপায়ারি ডেট। তবে শহর কলকাতার মিষ্টির দোকানগুলির কী হাল, তারা কতটা মেনে চলবে এই নিয়ম? সেইভাবেই আমরা চাইবো যদি সব জিনিসের নাম লেখা থাকে, ডেট লেখা থাকে, তো কাস্টমার নিজে ট্রান্সপারেন্সি আরও বেড়ে যাবে। কাস্টমার নিজে বুঝে নেবে যে এই জিনিসটা একদিন থাকবে, কালকে খারাপ হয়ে যাবে, নাহলে ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, এতে আমার লস হবার কোনো ব্যাপার নেই, লস হবে না। নতুন নিয়ম বলবৎ হলে আমার আপনার পছন্দের সন্দেশ রসগোল্লার স্বাদ যে আরও বেড়ে যাবে তা এক কথায় মেনে নিচ্ছেন ক্রেতারা। এমনিতে এটা একটা ভালো জিনিস অবভিয়াসলি, যে একটা যাই হোক এগুলো পেরিশেবল গুডস, এটার একটা এক্সপায়ারি ডেট সব খাবারেরই থাকে। তো এটার মিষ্টির ক্ষেত্রে আমরা বলছি ডেফিনেটলি, কিন্তু সেটা আশা করছি সব জায়গায় ইমপ্লিমেন্টেড হবে। ফুড সেফটি কমিশনের এই নির্দেশিকা প্রয়োজন ছিল বলে মনে করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজির অধ্যাপক প্রশান্ত বিশ্বাস। দেখুন, প্রথমত জিনিসটা যে এফএসএসআই যে রেগুলেশনটা আনছে এটা দরকার, কারণ একটা যে কেউই কোনো কিছু মিষ্টি কিনতে গেলে সে তো আর বুঝতে পারছে না যে মিষ্টির ভিতরে খারাপ হয়ে গেছে কি, বাইরে থেকে দেখে বোঝাই যায় না খারাপ হয়েছে কি ভালো আছে। তো এটা যদি যে কোনো দোকানদার তারা যদি নিজেরাই বলে দেয় যে এই মিষ্টিটা কিন্তু একদিনের আগে তৈরি, অতএব আপনি যদি এক্ষুনি খান তাহলে এটা নিতে পারেন, সে কাস্টমাররা বুঝবে যে এটা একদিনের পুরনো, অতএব আমি যদি এক্ষুনি খাই তাহলে এটা আমি নিতে পারবো। অনেকেই আছে যারা মিষ্টিটা এনে ফ্রিজে 2-1 দিন রেখে তারপরে খান, তাদের ক্ষেত্রে কিন্তু একদম টাটকা মিষ্টিটা কেনাটাই ভালো, এবং সেক্ষেত্রে সেই সব কাস্টমারদের জন্য কিন্তু এটা খুব সুবিধাজনক হবে। আর একটা জিনিস হচ্ছে খারাপ সত্যি তো, মানে যে কেউ টাকা দিয়ে কিনতে গেলে তো চাইবে সব থেকে ফ্রেশ এবং ভালো খাবারটা পেতে। আর ফুডের যেহেতু এফএসএসআই সেই রেগুলেটরি বডি, তাদের একটা সব খাবারই যাতে ঠিকঠাক মানে মানুষের কাছে পৌঁছায়, রোগ ব্যাধি যাতে কম হয়, সেই জন্য এটা একটা খুব ভালো উদ্যোগ। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া থেকে নির্দেশিকা জারি হয়েছে যে মিষ্টির মধ্যে এক্সপায়ারি ডেট মেনশন করতে হবে। এই ব্যাপারে অনেকটাই আশাবাদী ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারাও, এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই ডেট মেনশন করাটাও খুব জরুরি। তাহলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং যে চাহিদা রয়েছে মিষ্টির সেটাও কোয়ালিটি অনেকটা বেটার হবে। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সুরজিৎ ব্যানার্জির রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। নিউজ এট 9 এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।
ব্যাচ 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।